India blocks land route for several Bangladeshi goods hits textile trade. এরকম কিছু স্টেপ নিতে হয়, ঠিক আছে? যখন বিপদে থাকা বন্ধুকে কেউ ভুলে যায়, বিপদে থাকা বন্ধুর সঙ্গে কেউ যখন বেইমানি করে, তখন কিছু এরকম স্টেপ নিতে হয়, ঠিক আছে? সবসময় নিজেকে অত ইজি করে দিলে হয় না। তো ইন্ডিয়া এই স্টেপটা নিয়েছে, বাংলাদেশের অ্যাগেনস্টে সমস্ত ল্যান্ড রুট যেখান থেকে তারা খুব সহজে বাণিজ্য করতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার আগে বলে রাখি, আমি অনন্যা, আজকে তোমাদের সঙ্গে রয়েছি। পুরো দেখো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। দেখো কি হয়েছে ঘটনাটা। ভারত বাংলাদেশ বাণিজ্য বিরোধ, স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা পড়েছে। ভারত 17 মে 2024 তারিখে একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে যে বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট পণ্য এখন থেকে শুধুমাত্র মুম্বাইয়ে নবাব সেবা এবং কলকাতা বন্দরের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের মাধ্যমে আমদানি করা যাবে। তো দেখো নোটিশটা কি দিয়েছে, এটা দেখো, ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, ঠিক আছে, ডিজিএফটি। তো এখান থেকে দেখো এই যে 17 মে 2025, ঠিক আছে? তো কি কি রেস্ট্রিকশন করা হয়েছে না হয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু বলা হয়েছে। তো আমি নোটিসের একটা স্ক্রিনশট তোমাদের দিলাম। এবার ডিটেলসে যাচ্ছি। দেখো তাহলে কবে হলো, যে 17 মেতে কিন্তু 2024 তারিখে এটা করা হয়েছে। কোন কোন পোর্ট? মুম্বাইয়ের নাভা সেবা পোর্ট কোথায় রয়েছে দেখো, এটার আরেকটা নাম হলো জওহরলাল নেহেরু পোর্ট, এই যে এইটা, ঠিক আছে, এই জায়গাটা। দেখতে পেয়েছো এই জায়গাটা জওহরলাল নেহেরু পোর্ট, নাভা সেবা পোর্ট, আর হলো কি ওয়েস্ট বেঙ্গলের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এর মাধ্যমে করতে পারবে। আচ্ছা, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের আমি এখানে একটা ছবিও দিয়েছি, দেখো এটা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের একটা ছবি। আচ্ছা, আর কি বলেছে দেখো, পূর্বে এইসব পণ্য উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি স্থল দিয়ে আসতো, যা এখন নিষিদ্ধ, ঠিক আছে? স্থলপথ দিয়ে আসতো, যা এখন নিষিদ্ধ। দেখো একটু যদি আমরা ম্যাপটা খেয়াল করি, ম্যাপটা খেয়াল করলে দেখো এই যে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের এদিকেও ইন্ডিয়া, ওপরেও ইন্ডিয়া, নর্থ ইস্টেও ইন্ডিয়া, ঠিক আছে, ওয়েস্ট নর্থ ইস্ট পুরোটাই ইন্ডিয়া দিয়ে একদম লক। তাও তারা এত বেশি বুঝছে, ঠিক আছে? দেখো এখানে কোন কোন রাজ্যের কথা বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা। দেখো আসামের বর্ডার এই জায়গাটা, ঠিক আছে। নেক্সট দেখো মেঘালয়, এই যে মেঘালয়ের বর্ডার। নেক্সট দেখো ত্রিপুরা, এই যে ত্রিপুরার বর্ডার। তারপরে কি বলেছে, মিজোরাম, মিজোরামও রয়েছে, মিজোরাম বাংলাদেশের সঙ্গে। তো বাংলাদেশের সঙ্গে এই যে বর্ডারগুলো শেয়ার করছে, আর এদিকে রয়েছে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল। দেখো, ঠিক আছে? তো এখানে কোনোভাবেই এই সব বর্ডার দিয়ে তুমি আর ল্যান্ড পথে কিন্তু কোনো রকম কোনো পণ্য এখানে কিন্তু আর রপ্তানি করা যাবে না। মানে ব্যাপারটা কিরকম হলো, ধরো তুমি কলকাতায় ঠাকুর দেখতে এসেছো, ঠিক আছে, তুমি মোহাম্মদ আলী পার্কে যাবে বা কলেজ স্ট্রিটে যাবে ঠাকুর দেখতে, তুমি রাস্তার এপারে দাঁড়িয়ে আছো, দেখতে পাচ্ছ ওপাশে প্যান্ডেল, কিন্তু তোমাকে যেতে হচ্ছে কোথায়, এতটা ঘুরে 2-3 কিলোমিটার হেঁটে গিয়ে তারপরে তোমাকে ঠাকুরটা দেখতে যেতে হচ্ছে। কেমন লাগে তখন বলো তো ওই ভিড়ের মধ্যে? তো বাংলাদেশ যতটা ইজিলি ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গলে প্রোডাক্ট দিয়ে দিত, এখন কিন্তু সেটা পারবে না। তাকে এখন বাই রুট, ওয়াটার রুটের মাধ্যমে কিন্তু হয় এই পোর্টে, নালে মুম্বাই হয়ে যেতে হবে। মানে চিন্তা করতে পারছো, মানে তাকে যদি এখন বাংলাদেশকে যদি এখন মিজোরামে কোনো প্রোডাক্ট সাপ্লাই করতে হয়, বাংলাদেশকে এখন এই ওয়াটার রুটে চলে আসতে হবে হলো এখান থেকে কলকাতা পোর্টে, সেইখান থেকে যাবে গিয়ে মিজোরাম, ঠিক আছে? ইন্ডিয়ার সঙ্গে কিন্তু
একটু বুঝে চলাটা উচিত ছিল বাংলাদেশের। আচ্ছা দেখো, যেসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, ফল ভিত্তিক বিভিন্ন পানীয়, ঠিক আছে, কার্বোনেটেড ড্রিঙ্কস, হ্যাঁ, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস যেগুলো আমরা সফট ড্রিঙ্কস যেগুলো বলি আর কি, প্রসেসড ফুড যেগুলো রয়েছে, ঠিক আছে, সংরক্ষিত খাবার, কাঠের আসবাবপত্র, হ্যাঁ, উডেন ফার্নিচার, প্লাস্টিক সামগ্রী, ডাই বা রং, তুলো, হ্যাঁ, তুলোর বিভিন্ন বর্জ্য, সুতো ইত্যাদি, এগুলোর ওপর কি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন কোন জিনিসে ছাড় দেওয়া হয়েছে? মাছ, ভোজ্য তেল, এলপিজি ও ভাঙা পাথর, এসব পণ্যের ওপরে কোনো রকম কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু এগুলোতে রয়েছে। আর কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করা হয়েছে? দেখো, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সুতো এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে কিন্তু টার্গেট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ভারত কেন এই সিদ্ধান্তটা নিল? ঠিক আছে, ভারত এই সিদ্ধান্তটা কেন নিল? দেখো, পাল্টা প্রতিক্রিয়া, টিট ফর ট্যাট, তুমি আমার সঙ্গে যেরকম বিহেভ করবে তুমি সেরকম বিহেভই পাবে, তাই না? আমরা এক সময় তোমাদের বিপদের সময়ে ইন্ডিয়া যেভাবে পাশে ছিল, 1971, ভুলে যাচ্ছে অতীত, ঠিক আছে, ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের পাশে ছিল, অতীত ভুলে গেছো, অতীত ভুলে যে তোমার বন্ধু ছিল তাকে তুমি পোক করেছো, তো এবার তো তোমাকে তো ফল ভোগ করতেই হবে। সম্প্রতি বাংলাদেশ কি করেছে? ভারত থেকে সুতো আমদানি বন্ধ করেছে, যা ভারতের টেক্সটাইল রপ্তানি 30%। ভারত থেকে যে টেক্সটাইল রপ্তানি হয় তার 30% কোথায় যায়? বাংলাদেশে যায়। এবার বাংলাদেশ কি বলছে? আমরা ইন্ডিয়া থেকে কোনো সুতো আনবো না, তারা কি করেছে? আমদানি বন্ধ করে দিয়েছে। তো তোমরা আমদানি বন্ধ করেছো, আমরা তোমাদের থেকে নেবো না, আমরাও রেস্ট্রিকশন করে দিলাম, তোমরা রপ্তানিও করতে পারবে না আমাদের ইন্ডিয়াতে। বাংলাদেশে বেনাপোল, ভোমরা, তারপরে সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি বন্দর দিয়ে ভারতের টেক্সটাইল ও সুতো আমদানি নিষিদ্ধ করে। ট্রানজিট সুবিধা বন্ধের প্রেক্ষাপট দেখো, এর আগে ভারত কি করেছে? ভারত সরকার বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধা বাতিল করে দেয়, যার মাধ্যমে বাংলাদেশি পণ্য ভুটান, নেপাল, মায়ানমার ইত্যাদি দেশে পৌঁছাতে পারতো ভারতের ভূখণ্ড ব্যবহার করে। কেন ব্যবহার করবে? তুমি অনবরত পিছনে যার বিরুদ্ধে চক্রান্ত করে চলেছো, তুমি তার ল্যান্ড ইউজ করে কেন অন্য ইন্টারন্যাশনাল ট্রেড কেন করবে তুমি, তাই না? তুমি যখন ইন্ডিয়ার এত হেল্প করছে, ইন্ডিয়ার সবকিছু সুবিধা তোমার নিতে হচ্ছে, অথচ তুমি কি করছো? তুমি ইন্ডিয়াকে টপকে গিয়ে চায়নার সঙ্গে হাত মেলাচ্ছ, ইন্ডিয়ার 7 সিস্টারের জন্য একটা চক্রান্ত করার চেষ্টা করছো, ইন্ডিয়ার শিলিগুড়ি করিডোরের কাছে এয়ারবেস বানানোর জন্য চায়নাকে তুমি আহ্বান করছো। তো যে তোমাকে এত সুবিধা দিচ্ছে তার ল্যান্ড ইউজ করে তুমি ইন্টারন্যাশনাল ট্রেড করছো, আবার তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, দুটো তো একসঙ্গে কখনো চলতে পারে না। এবার তুমি ইন্টারন্যাশনাল ট্রেড কিভাবে করবে তোমার ব্যাপার, তুমি কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে তুমি প্রোডাক্ট নেবে, পাকিস্তান হয়ে যাও, এত পাকিস্তানকে সাপোর্ট করছো, ইন্ডিয়া কেন? ঠিক আছে, তো ইন্ডিয়া কি করেছে? ইন্টারন্যাশনাল ট্রেড নেপাল, ভুটান, মায়ানমার এগুলোতে কিন্তু করতে পারবে না ইন্ডিয়ার ল্যান্ড ইউজ করে। আমাদের ল্যান্ডটা এতটাও সস্তা না যে যারা আমাদের পেছনে এইভাবে চক্রান্ত করে চলেছে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে, তাদেরকে আমাদের ল্যান্ড ইউজ করতে দেব কিসের জন্য? না তারা যেন ইন্টারন্যাশনালি ট্রেড করতে পারে। এটা হয় না কখনো। এবারে দেখো যে এই সিদ্ধান্তের প্রভাব কি পড়বে বাংলাদেশের ওপর। দেখো, রপ্তানি ব্যয় বেড়ে যাবে, খুব ইজিলি করে ফেলছিলে, কোনো রকম কোনো খরচা হচ্ছিল না, ল্যান্ডের মাধ্যমে ইজিলি যে কোনো ইন্ডিয়ার যে কোনো রাজ্যে চলে যাচ্ছিল সীমান্তবর্তী, তাই তো? তো খরচা এবার বেড়ে যাবে, স্থলপথে পণ্য পাঠানো কম খরচে হয়ে যেত, এখন সমুদ্র পথে পাঠাতে খরচ অনেক বেড়ে যাবে। যেটা বললাম, যদি পাঠাতে হয় ত্রিপুরাতে, যদি পাঠাতে হয় মিজোরামে, তাহলে কিন্তু এই পথে ঘুরে কিন্তু পাঠাতে হবে। তো কতটা ট্রানজিট খরচ বেড়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, পোশাক ও পোশাক তৈরি শিল্প ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ এই খাতে ভারতের বাজারে একটা বড় অংশ যোগান দিত। হ্যাঁ, বাংলাদেশের টেক্সটাইলের উপর বাংলাদেশের একটা বড় মানে কি বলবো ইকোনমি ডিপেন্ড করে রয়েছে। পাকিস্তানের ইকোনমি যেমন কৃষির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, বাংলাদেশের ইকোনমি টেক্সটাইলের উপর একটা বড় অংশ কিন্তু ডিপেন্ড করে রয়েছে। এবার বাংলাদেশ কি করলো? ইন্ডিয়া থেকে আমরা সুতো আনবো না, ঠিক আছে, বলে দিল সুতো আনবে না, 30% ইন্ডিয়ার রপ্তানি হতো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাংলাদেশ তার যা টেক্সটাইলের প্রোডাক্ট তৈরি হতো তার ম্যাক্সিমাম পার্ট কিন্তু ইন্ডিয়াতে সে এক্সপোর্ট করত। এবার যতটা ইজিলি সে করতে পারতো ততটা ইজিলি এখন আর করতে পারবে না, কতটা ঘুর পথে তাকে করতে হবে। তো এটাতে একটা কিন্তু ক্ষতি হলো প্রচুর পরিমাণে, পণ্য পরিবহনে বিলম্ব এবং লজিস্টিক সমস্যা সৃষ্টি হবে। একটা জিনিস যতটা কম সময়ে
বাংলাদেশ থেকে মিজোরাম, বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গলের ধরো শিলিগুড়ি, দার্জিলিং, তারপরে ধরো জলপাইগুড়ি, কোচবিহারে চলে যেত, এখন সেটা ততটা ইজিলি যেতে পারবে না। তার মানে কি অনেক টাইম লাগবে, এবার টাইমটা ডিলে হবে। বাংলাদেশ থেকে ভারতে পণ্য পাঠানো হতো ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের স্থলপথ দিয়ে, এখন সেই পথ বন্ধ হওয়ায় পণ্য যেতে হবে কলকাতা এবং মুম্বাই সমুদ্র পথে, এতে সময় বেশি লাগছে এবং খরচও বেড়েছে। লজিস্টিক সমস্যার মধ্যে আর কি কি হতে পারে দেখো, পণ্য পরিবহনে বিলম্ব, পরিবহন খরচ বৃদ্ধি, উৎপাদন ব্যবস্থায় বিঘ্ন ঘটবে, স্বাভাবিকভাবে সবকিছুর প্রভাবে সবকিছুর উপর পড়বে। ব্যবসার উপরে আর্থিক চাপ, ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে না পারা সময় মতো, এটাও কিন্তু একটা পড়বে। যখন ক্রেতারা দেখবে যে আমি খুব ডিলে করে পাচ্ছি, জিনিসটার দাম বেড়ে গেছে, ক্রেতারা অবশ্যই কিনবে না, তাই না? ক্রেতারা অবশ্যই কিনবে না, তারা তখন অন্য সাবস্টিটিউট দেখবে যেখানে আমি অনেক ইজিলি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ভারতের আমদানিকারকেরা বাংলাদেশের পণ্য নিতে আগ্রহ হারাবে, দাম এবং সময় দুটোই বেড়ে যাবে, বাংলাদেশের প্রোডাক্টের দামও বেড়ে যাবে এবং আসতে প্রোডাক্টটা সাপ্লাই হতেও কিন্তু অনেকটা সময় বেড়ে যাবে। এবং এর ফলে কি হবে, যারা বাংলাদেশের প্রোডাক্ট নিত বা কিনতো তারা তখন কি বলে, এত দাম বেড়ে যাচ্ছে, আমরা বেশি দাম দিয়ে কেন নেব? কারণ আমরা বেশি দাম দিয়ে নিলে যারা সেল করবে আবার রিসেল করবে, তাদেরকে আরো বেশি দামে রিসেল করতে হবে, অটোমেটিক যারা কাস্টমার তারা কিনবে না, তো তখন কিন্তু তারা সাবস্টিটিউট অটোমেটিক খুঁজে নেবে। তো বাংলাদেশের কি হলো, আলটিমেটলি কিন্তু অনেকটা ক্ষতি হলো। ঠিক আছে, তো বোঝা গেল ইন্ডিয়া ব্লকস ল্যান্ড রুট কি বিষয় বৃত্তান্ত রয়েছে। তো এরপরে বলে রাখি যে মিসলেনিয়াস জিএস, ডেসক্রিপটিভ জিএস এর ব্যাচ কিন্তু চলছে এবং তোমাদের মেইনস এক্সাম পর্যন্ত কিন্তু নোটস প্রোভাইড করা হবে, যতদিন না মেইনস হচ্ছে। অনেকে হয়তো বলবে 1 বছর পরে হবে, 1 বছরই আমি নোটস দেবো, কিন্তু কোনো রকম এক্সট্রা ফিস নেবো না, ওয়ান টাইম পেমেন্ট যেটা ছিল আমাদের সেটাই থাকবে। সমস্ত আপডেটেড টপিক যেগুলো এখন আর তোমরা কোনো বইতে পাবে না, অলরেডি আমি অপারেশন সিন্দুরের নোট দিয়ে দিয়েছি, আমরা সিমলা এগ্রিমেন্টের নোটসটা প্রিপেয়ারিং চলছে, ওটাও আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তো তোমরা যদি কেউ মনে করো এই ব্যাচটাতে জয়েন করবে, চাইলে অনলি নোটসেরও ব্যবস্থা রয়েছে, এই ব্যাচটা জয়েন করবে, তোমরা চাইলে জয়েন করতে পারো। বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু তোমরা ডেসক্রিপটিভ জিএস এর নোট পেয়ে যাচ্ছ, সমস্ত রকম কারেন্ট ইস্যুস এখন থেকে যা যা হবে সমস্ত টপিকের ওপরে কিন্তু নোটস পাবে, কারণ এক্সাম পিছিয়ে যাচ্ছে, সুতরাং নতুন নতুন টপিক কিন্তু তোমাকে তৈরি করতে হবে। এতদিন যা পড়েছো সেগুলো যতটা ইম্পর্টেন্ট ছিল, নতুন এখন জিওপলিটিক্যাল ইস্যুসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলোর ওপরে যদি বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে নোট পেতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি, ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।